আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠান রূপ নিল তারেক রহমানের বিদায়ী সমাবেশে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে বিএনপির অভ্যর্থনা কমিটি। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে আরেক দফা টানাপোড়েন, দিল্লিতে হাই কমিশনারকে তলব। এখনই মিশন ছোট করার কথা ভাবছে না সরকার। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত আসল বাইক উদ্ধার, ৮ হাত ঘুরে আসে অপরাধীর কাছে। ভুল নম্বরে রিমান্ডে হান্নান। রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন, ২.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় ২ দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে ২৫ ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারের নির্বাচন সহজ নয়। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় ১.৫ দশকের স্মৃতি রোমন্থন করেন। তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। ৪ কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই ৩১ দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। তো এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সে ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহতের চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, দুদেশের হাইকমিশনারকে তলব পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো কিনা তা বলা কঠিন। জানান, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে। উপদেষ্টা জানান, বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় দিল্লি। সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা। আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও। এর আগে গত ১ বছরে ভারতীয় হাইকমিশনারকে ৫ বার তলব করেছে বাংলাদেশ। আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে, এটা খুব অপ্রত্যাশিত না। মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে ৬-এর জায়গায় ৫ লেখায় তদন্তে এমন গরমিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেওয়া হবে। বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত হয় হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি। নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫। বিআরটি এর সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব। হান্নান আদালতকে জানান, মোটরসাইকেল তিনি ২ মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গরমিল সামনে আসে। হাতে আসে ঢাকা মেট্রো ল
546375 নম্বরের মোটরসাইকেলটির BRT এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের। আর BRT এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি হলো সুজুকি জিক্সার। হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন, ওই শোরুমের স্বত্বাধিকারী জানালেন পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে এসেছেন। হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল, কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে, যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল, সেটা আমাদের কাছে বিক্রি করেন। এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি। কারণ উনি যে গাড়িটা যে গাড়ি নিয়ে ঝামেলা, ওটা হচ্ছে ঢাকা মেট্রো ল 54 এটসেট্রা। আর আমাদের কাছে হান্নান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল, ওটা হলো ঢাকা মেট্রো ল 65। তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি। পল্টন থানার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে ওসমান হাদির উপর। রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় 2.5 ঘন্টা পর। আগুন ছড়ায় পাশে থাকা 8তলা ভবন সহ 4-5টি টিনশেড বাড়িতেও। দুপুর 1টার দিকে আগুনের সূত্রপাত, যা নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরান ঢাকার অন্যতম ঘিঞ্জি এলাকার একটি ইসলামবাগ। এখানেই একটি প্লাস্টিক কারখানায় লাগে আগুন। দেখতে দেখতেই বিশাল আকার ধারণ করে আগুনের কুণ্ডলী, ছড়িয়ে পড়ে পাশের বাড়ি ঘরেও। খবর পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। পুড়ে ভস্ম হয়ে যায় টিনশেড কারখানা ও এর সাথে লাগোয়া ঘরবাড়ি। কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ফায়ার সার্ভিসের লোক আসলো, এইটাও শেষ হয়ে গেছে। তখন এটার মধ্যে অল্প অল্প ধরছে। তখন প্রথম আমরা যেন এটার আগুনটা না বাড়ে, প্রথমে এটা নিভালাম। টার্গেট জায়গার থেকে হওয়ার পর থেকে গিয়ে আগুন চারিদিকে ছত্রায় গেছে। তখন ছত্রা যাওয়ার পরে মনে করেন না ফায়ার সার্ভিস ছাড়া তো এই জায়গাতে তো মনে করেন যে এই গলি দিয়ে মনে করেন না ফায়ার সার্ভিসটা মনে করে ঢুকতে পারে না। সাথে সাথে আমি আমার ফ্যাক্টরিতে যে যতটুকু গ্যাস সিলিন্ডার ছিল আগুন নির্বাপনের মতো, ওটা নিয়ে আমি উপরে উঠি। যখন আমি গ্যাস মারি তখন দেখি আগুনটা ভিতর থেকে আরো ওভারফ্লো করে চলে আসতেছে। পিছনে আবাসিক ছিল, হয়তো আবাসিক থেকেই গ্যাস সিলিন্ডার যেটা ওইখান থেকে বড়পলা বাড়ি বা যাই হোক পেছন থেকে এসে আগুনটা শুরু হয়েছে সূত্রপাত। এলাকায় পানির উৎস না থাকায় বুড়িগঙ্গার শাখা থেকে পানি নিতে হয় ফায়ার সার্ভিসকে। ইসলামবাগের এই আগুনের ঘটনায় সৌভাগ্যক্রমে বুড়িগঙ্গা পাশে পেয়েছে এবং বুড়িগঙ্গার যে নোংরা পানি রয়েছে সেখান থেকে কষ্ট করে পাম্প দিয়ে এই পানি উঠে যাচ্ছে সেই ইসলামবাগের সেই ভবনের দিকে। কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এই যে পানির সোর্স না রাখা, এটি যে কত ভয়াবহ একটি দুর্ঘটনার কারণ হতে পারে সেটি এখানে পানি না থাকলে হয়তোবা বোঝা যেত। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন জানান, ওই এলাকার প্রতিটি ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এমন অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যায়। নিচে আপনার 1তলা ইট, তারপরে টিন দিয়ে আবার 4তলা।